আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মধ্যযুগের কবি, বিশেষ করে ধর্মমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব। যেহেতু পিএসসি সিলেবাসে ধর্মমঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা রয়েছে, তো সেক্ষেত্রে অন্যান্য কবিদের নিয়ে আরেকটি ভিডিও বানাবো, কিন্তু আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে স্পেশালি ঘনরাম চক্রবর্তী। এখন কথা হচ্ছে কতটুকু পড়ব, কতটুকু পড়ার প্রয়োজন। যেহেতু পিএসসি সিলেবাস, আসন্ন পরীক্ষা, তো যতটা প্রয়োজন ঠিক ততটাই পড়ব। আপনারা দেখতে পাবেন ভিডিওতে যতটা বা যেগুলো আসার মতো ঠিক সেইগুলি আলোচনা করা হচ্ছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আপনাদের শুরু করার পূর্বে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের জানাই। যেহেতু আমার পিএসসির সিলেবাসের ওপর বা এসএলএসটি সিলেবাসের ওপর অনেকগুলো ভিডিও বানানো হয়েছে এবং যতটা পড়ার ঠিক ততটাই আলোচনা করা হয়েছে। আশা করব আপনারা আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে আপনারা বাকি ভিডিওগুলো দেখে নেবেন। বিশেষ করে পিএসসি এবং এসএসসি যেহেতু একই টাইপের প্রশ্ন আসে, তো একই রকম ধারণার উপর বেস করে ভিডিও বানানো হয়েছে। পিএসসির ক্ষেত্রে যেটা আপনাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এখানে গভীরে যেতে হবে, কারণ সিলেবাস যেহেতু অল্প এবং তাই আপনাদেরকে খুঁটিয়ে পড়তে হবে, এবং সেই খুঁটিয়ে যতটা পড়ার দরকার ঠিক ততটাই আমি ভিডিওতে রেখেছি। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো খামতি থাকলে সেগুলো আপনারা জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি সেটা মেকআপ করে দেব। এখানে শুধুমাত্র থাকছে কবি রত্ন যে উপাধির লেখক ঘনরাম চক্রবর্তী, তার কাব্য সম্পর্কে এবং অন্যান্য রচনাগুলো সম্পর্কেও আলোচনা, যেহেতু তিনি আরেকটি গ্রন্থ রচনা করেছেন এবং সেই সম্পর্কেও থাকছে। বিশেষ করে তার অনাদিমঙ্গল কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা, যেটা আপনাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে। তো যাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। দেখুন, আবির্ভাব ও জন্মসাল। ঘনরাম চক্রবর্তী সপ্তদশ শতকে আবির্ভাব করছেন এবং তার জন্মসাল হচ্ছে 1669 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। জন্মস্থান কখনো কখনো দিয়ে থাকে এবং ভীষণ ইম্পর্টেন্ট, যে বর্ধমান জেলার কৈয়র পরগনার খণ্ডঘোষ থানার অন্তর্গত কুকুড়া কৃষ্ণপুর গ্রামে, এবং এটি দামোদরের দক্ষিণ তীরে বর্ধমান থেকে প্রায় 4 কোশ দক্ষিণে অবস্থিত। এটি যেখানে তিনি জন্মাচ্ছেন সেই জায়গার অবস্থান। এইগুলো কখনো কখনো দিয়ে থাকে পিতামহ, প্রপিতামহ, পিতা। দেখুন, পিতামহ হচ্ছে ধনঞ্জয় আর প্রপিতামহ হচ্ছে পরমানন্দ চক্রবর্তী। পিতা গৌরকান্ত, তিনি কিন্তু শ্রীরামের ভক্ত ছিলেন। শুধু তাই নয়, লেখকও কিন্তু শ্রীরামের ভক্ত, এবং যার ফলে তার 4 সন্তানের নামও কিন্তু তিনি রাম দিয়েই শুরু করেছেন। মাতামহ গঙ্গাহরি এবং মাতা হচ্ছে সীতাদেবী। এদের ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকে। যারা অলরেডি পিএসসি দিয়েছেন তারাই জানেন। তার পুত্র সন্তান 4 জন, তারা হলেন রামরাম, রামগোপাল, রামগোবিন্দ ও রামকৃষ্ণ। তিনিও পিতার ন্যায় ছিলেন রাম ভক্ত, তাই তিনি তার 4 পুত্রের প্রত্যেকের নামের আগে রাম শব্দ যোগ করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, গুরুকে রামদাস ভট্টাচার্য এবং তিনি কবিকে কবিরত্ন উপাধি দেন। ভীষণ ইম্পর্টেন্ট, যে কবিকে ঘনরাম চক্রবর্তীকে কে কবিরত্ন উপাধি দেন, তাহলে আমরা পেয়ে যাচ্ছি রামদাস ভট্টাচার্য, এবং তার কবির গুরুর নাম কি? রামদাস ভট্টাচার্য। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। তাহলে উপাধি কি? কবিরত্ন। পরীক্ষা দিতে পারে যে কবিরত্ন উপাধিটি কার। কাব্যনাম, কবির কাব্যর নাম হচ্ছে শ্রী ধর্মসঙ্গীত। তবে যেমন অন্নদামঙ্গলে যেমন কয়েকটি নাম আছে, ঠিক সেই রকম এই কাব্যেরও কয়েকটি নাম আছে। দেখুন, এটি কাব্যটি অনাদিমঙ্গল ও মধুর ভারতী নামেও কিন্তু পরিচিত। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কবির আরাধ্য দেবতাকে শ্রীরামচন্দ্র, এবং কবির গোত্র বলতে পুষ্পান। এইগুলো কখনো কখনো দিয়ে থাকতে পারে। তবে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে উপাধি এবং কাব্য নাম। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কাব্য রচনাকাল ও রচনাকাল জ্ঞাপক শ্লোক। তাহলে তার কাব্যের রচনা জ্ঞাপক একটি শ্লোক থেকে জানা যায় 1633 শকাব্দে কাব্যটি রচিত, অর্থাৎ 1711 খ্রিস্টাব্দ। ভীষণ ইম্পর্টেন্ট। এবং রচনাকাল জ্ঞাপক যে শ্লোক, সেই শ্লোকটি একটু দেখে নিই। দেখুন, সঙ্গীত আরম্ভকাল নাহিক স্মরণ, সবে শুনো যে কালে হইল সমাপন। তাহলে এটাও দিয়ে প্রশ্ন করতে পারে যে এই রচনাকাল জ্ঞাপক শ্লোকটি কার লেখা। দেখো, কাব্যের স্বর্গ সংখ্যা এবং স্বর্গের নাম। কাব্যের স্বর্গ সংখ্যা কিন্তু 24টি, এবং এই কাব্যের প্রথম পালা হচ্ছে স্থাপনা পালা। এছাড়া অন্যান্য পালাগুলো একটু দেখে নিই। ঢেকুর পালা, রঞ্জবতীর বিবাহ পালা, তারপরে হরিশ্চন্দ্র পালা, শালেভর পালা, এরকম লাউসানির জন্মপালা, এরকম অনেকগুলো পালা আছে। আপনারা একটু দেখে নিন, আপনাদের সবগুলো পড়ছি না।
তারপরে লাস্ট পালাটা একটু দেখতে হবে, স্বর্গরোহণ পালা। তাহলে প্রথম পালা এবং শেষ পালা একটু দেখতে হবে। শ্লোক সংখ্যায় কাব্যের মোট শ্লোক সংখ্যা ৯,১৪৭টি পরীক্ষা দিয়ে থাকে। পংক্তি ছাপার অক্ষরে পংক্তি আছে ২২,০০০, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই কাব্যটি অনাদিমঙ্গল কাব্যটি কিন্তু ত্রিপদী ছন্দে লেখা এবং যুদ্ধের তীব্রতা বোঝাতে তিনি লঘু ত্রিপদী ছন্দ ব্যবহার করছেন, অর্থাৎ দুটো ছন্দ এখানে ব্যবহার করছেন। কার নির্দেশে কাব্য রচনা করছেন তিনি একমাত্র মঙ্গল কাব্যধারার কবি যিনি স্বপ্নাদেশে কাব্য রচনা করেননি। তাহলে তিনি কার নির্দেশে কাব্য লিখলেন? তিনি বর্ধমারাজ কীর্তিচন্দ্রের আদেশে কাব্য রচনা করছেন। এখানে কীর্তি বানানটা একটু ঠিক করে নিতে হবে। তাহলে কীর্তিচন্দ্রের আত্মপরিচয়, তাহলে ঢেকুর পালায় কিঞ্চিত আত্মপরিচয় দিয়েছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ আত্মপরিচয় না দিলেও তিনি অল্প সংখ্যক পরিচয় দিয়েছেন তার ঢেকুর পালা, অর্থাৎ অনাদিমঙ্গল কাব্যের যে ঢেকুর পালা সেই কাব্যে। কাহিনী বিভাগ, কাব্যটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে হরিশ্চন্দ্র ও লুইচন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। তাহলে এই কাব্যের ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র লাউ সেন, ইছাই ঘোষ, কানাড়া, কলিঙ্গা, চিত্রসেন, কালুডোম, রঞ্জাবতী, লুইধর, মদনা, রাজা হরিশ্চন্দ্র, মহম্মদ, লখায়, এরা হচ্ছে চরিত্র। কখনো কখনো দিতে পারে কাব্যের প্রকাশকাল এবং প্রকাশক, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটি হচ্ছে কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে 1897 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় এবং প্রকাশক হচ্ছে মহেন্দ্রনাথ ঘোষ। ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গায় কিন্তু পরীক্ষা আসে। পৃষ্ঠপোষকতা, বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং কাব্যে এই মহারাজার নাম উল্লেখ করেছেন। ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে কাব্যে উল্লেখ করেছেন এবং বিশেষ করে এই কীর্তিচন্দ্রের নির্দেশেও কিন্তু কাব্য রচনা করছেন এবং পৃষ্ঠপোষকতাও করছেন। এবং কোন যুগের ঘটনা, এই কাব্যে কোন যুগের ঘটনা রয়েছে দেখুন, এই কাব্যে পাল যুগের কাহিনী বর্ণিত হয়েছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কাব্যের গায়ন, এই কাব্যের গায়নকে অমূল্যচরণ পণ্ডিত। এবং প্রথম পালার নাম এবং শেষ পালার নাম দেখুন কি আছে, প্রথম পালার নাম হচ্ছে স্থাপনা পালা এবং শেষ পালার নাম হচ্ছে স্বর্গারোহণ পালা। কাব্যের প্রধান রসকে, এই কাব্যের প্রধান রস হচ্ছে বীররস, অর্থাৎ বীর রসাত্মক কাব্য এটি কিন্তু। এবং ঐতিহাসিক চরিত্র, এই কাব্যে ধর্মপাল, লাউসেন ও ইছাই ঘোষ এরা হচ্ছে ঐতিহাসিক চরিত্র। কখনো কখনো পরীক্ষা দিতে পারে, অর্থাৎ 4টি অপশন দিল, তার মধ্যে বলে কোনটি ঐতিহাসিক চরিত্র, এর মধ্যে একটি রাখলো। মুদ্রণ সৌভাগ্য, ধর্মমঙ্গল কাব্যের কবিদের মধ্যে তার কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটি। অন্যান্য রচনা, অন্যান্য রচনা বলতে তিনি কি অন্যান্য কাব্য বা কিছু রচনা করছেন? হ্যাঁ, সত্যনারায়ণের পাঁচালী বা সত্যনারায়ণ পাঁচালী বা সত্যনারায়ণ রসসিন্ধু এই নামে তিনি একটি কাব্য রচনা করছেন এবং সেটি বলছেন ডক্টর সুকুমার সেনের মতে। প্রভাব, তিনি যে অনাদিমঙ্গল কাব্য লিখছেন সেটি কোন গ্রন্থের প্রভাবে লিখছেন? দেখুন, ঘনরাম চক্রবর্তী তার কাব্যে কিছু কিছু কাহিনী রামায়ণ, মহাভারত ও শ্রীমদ্ ভাগবত থেকে গ্রহণ করেছেন। তাহলে কাব্যের প্রতিপাদ্য বিষয়কে, কাব্যের অনাদিমঙ্গল বা মধুর ভারতী কাব্যের যে প্রতিপাদ্য বিষয় ধর্মের কৃপায় লাউসেনের অসাধ্য সাধন। ভীষণ ইম্পর্টেন্ট, এটি হচ্ছে এই কাব্যের মূল বিষয়। এছাড়া অন্যান্য তথ্যগুলো আমরা একটু দেখে নিই যেগুলো পরীক্ষা আসতে পারে। দেখুন, লাউসেনকে সেমি মিথিক্যাল হিরো বলেছেন ওমালি সাহেব। কবির কাব্যের অনুপ্রাস ত্রুটির কথা বলেছেন সুকুমার সেন। তারপরে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের কাব্যের কাব্যভাষায় ঘনরাম চক্রবর্তীর প্রভাব লক্ষ্য করা, অর্থাৎ ঘনরাম চক্রবর্তীর পরবর্তী যে কবি ভারতচন্দ্র তার কাব্যে কিন্তু এই বিশেষ করে ঘনরাম চক্রবর্তীর কাব্যের প্রভাব রয়েছে, ভাষার প্রভাব রয়েছে। এই কাব্যের নায়ক লাউসেন এবং এই চরিত্রে শ্রীকৃষ্ণ চরিত্রের প্রভাব দেখা যায়, অর্থাৎ চরিত্রে নয় চরিত্রের প্রভাব দেখা যায়। এবং এই কাব্যের খল চরিত্র হচ্ছে মহামদ। এবং এই কাব্যের রঞ্জবতীর প্রকৃত পরিচয় হলো তিনি স্বর্গের নর্তকী অম্বুবতী বা জাম্ববতী। এই কাব্যের উজ্জ্বল পুরুষ চরিত্র হলো কালুডোম আর এই কাব্যের উজ্জ্বল নারী চরিত্র হচ্ছে রঞ্জবতী। এগুলো দেখতে হবে আপনাদের। তারপরে ধর্মমঙ্গল কাব্যের সব চরিত্রই অভিশপ্ত চরিত্র। তারপরে ধর্মমঙ্গল ঘনরাম চক্রবর্তী অগ্রহায়ণ মাসের শুক্রবারে তার কাব্য রচনা শুরু করেন, কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকতে পারেন। এরপর হচ্ছে দেখুন, ধর্মমঙ্গল কাব্যের কাহিনীকে শিক্ষিত সমাজের কাছে তুলে ধরেন হরপ্রসাদ শাস্ত্রী। ভীষণ ইম্পর্টেন্ট, যে কাহিনীটি হয়তো লোক সমাজের বা লোকচক্ষুর আড়ালে ছিল সেটাকে সমাজের কাছে তুলে ধরছেন শিক্ষিত সমাজে, তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। ঘনরাম চক্রবর্তী 15টি বৈষ্ণব পদ রচনা করছেন আর ধর্মমঙ্গল কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি রচনা করছেন ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট, তিনি পূর্ণাঙ্গ কাব্য লিখছেন এবং শ্রেষ্ঠ কবি। এবং এই কাব্যের কয়েকটি প্রবাদ প্রবচন হলো কি দেখুন, মিছা বাণী সেচা পানি কতক্ষণ রয়, বা নখে কাটা যায় যদি কি কাজ কুঠারে, আর লাস্ট হচ্ছে কতক্ষণ রয় শিলা শূন্যতে ফেলিলে। অর্থাৎ এই যে মোটামুটি আজকের আলোচনা ঘনরাম চক্রবর্তীর কাব্য সম্পর্কে, এবং আশা করব এর বাইরে কোনো পরীক্ষা আসবে না। আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং যদি আপনাদের কোনো মনে হয় যে এই বিষয়ে একটু ভিডিও দরকার তো আপনারা জানাবেন, আমার সুবিধা মতো আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক,
এখানেই আজকে শেষ করছি। ধন্যবাদ।